আসসালামু আলাইকুম। প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, তবে কি আমাদের আন্দোলন ব্যর্থ হতে যাচ্ছে? আমরা কি ভুল মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছি, বা আমাদের যে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিল, এটার কি কোনো অর্থ নেই? এই প্রশ্ন এখন সবার সামনে। দুটো ঘটনা উল্লেখ করি আপনাদের। কালকে যে খবরটি পেলাম, সবচেয়ে আশাহত হয়েছে সেই খবরে। ছাত্রদের মধ্যে আরেকটা গ্রুপ, তারা কালকে জরুরি বৈঠক করেছে এবং বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তারা মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? আবার আরেকটি গ্রুপ, যারা এই সরকারকে বেসামাল করতে উঠে পড়ে লেগেছে। খুব এক্সক্লুসিভ কিছু তথ্য আপনাদের দেয়, যেটা আমাদের খুব আশঙ্কার খবর, ভয়ের খবর। কালকে ঢাকার টিএসসিতে বেশ কয়েকটি ছাত্র সংগঠন বৈঠক করেছে। এগুলো পলিটিক্যাল ছাত্র সংগঠন নয়, এগুলো যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে তুলেছে, তাদের ভেতর থেকে বেশ কয়েকটি গ্রুপ তারা একটা বৈঠক করেছে এবং সেই বৈঠকে তারা বলছে যে আমরা যারা এই আন্দোলন করেছি এবং একটা বিপ্লবী সরকার চেয়েছি, আমরা সেটি পাইনি। শেখ হাসিনাকে আমরা খেদিয়েছি সত্য কথা, কিন্তু আমাদের বিজয় ব্ল্যাকমেল হয়ে গেছে। এই বিজয়কে আমরা ধরে রাখতে হলে আমাদের কয়েকটা পথ অনুসরণ করতে হবে। প্রথম, যে উপদেষ্টারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসছেন, এরা কি কেউ আন্দোলনের স্পিরিট ধারণ করেন? যেসব ছাত্ররা ক্ষমতার মসনদে রয়েছেন, তারা কি আমাদের কথা শুনছেন না? এবং বর্তমান সময়ে আমরা যা দেখছি যে সরকার উপদেষ্টা নিয়োগ দিচ্ছে, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাজপথে এটার বিরোধিতা করছে, আলটিমেটাম দিচ্ছে। হচ্ছেটা কি? তো টিএসসিতে যে বৈঠকটি হয়েছে, সেখানে বেশ কটি ছাত্র সংগঠন, নন পলিটিক্যাল, যারা রাষ্ট্র গঠনে বা সংস্কারে কাজ করে বা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, তাদের ভেতর থেকে কয়েকটা গ্রুপ বসে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটা মেসেজ দেবে। আর সেই মেসেজটা হলো যে আপনারা সরকারের নাকি সরকারের বাইরে, অর্থাৎ সরকার যা করছে এটিকে আপনারা অন করেন নাকি করেন না। আরও ক্লিয়ার করে বুঝিয়ে বলি। ধরেন কালকে হাসনাত আবদুল্লাহকে দেখলাম, তারা উপদেষ্টা নিয়োগ নিয়ে মাঠে নেমেছে, আলটিমেটাম দিয়েছে। আমি হান্নান মাসুদকে দেখেছি, আরও অনেকে দেখেছি, সার্জিস আলমও ছিলেন। প্রশ্ন হলো যে তাহলে সরকারে বসে আছে কারা? যারা জুলাইয়ের অভ্যুত্থানের স্পিরিট ধারণ করছেন না, তারাই তো বসে আছে। যদি ছাত্ররা সরকারের এই কাজে বা সরকারের অংশ হন, ভিন্ন কথা। আর যদি ছাত্ররা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সরকারের এই কাজের বাইরের হন বা তারা এই কাজকে অনুমোদন না করেন, তাহলে ভিন্ন কথা। অর্থাৎ দুটো বিষয় এখন ওই বিপরীত যারা নতুন করে সংগঠিত হচ্ছে তাদের টার্গেট। যদি সরকারের এই কাজগুলোকে বৈষম্য বিরোধী ছাত্ররা সমর্থন করেন, তাহলে সরকার এবং বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বাকি গ্রুপগুলো দাঁড়িয়ে যাবে। আর যদি তারাও সরকারের এই কাজের সমালোচনাকারী হয় বা এই কাজের সমর্থনকারী না হয়, সেক্ষেত্রে তাদেরকে নিয়ে আবার নতুন আন্দোলন সৃষ্টি হচ্ছে। তার মানে জুলাইতে শেখ হাসিনাকে খেদিয়ে যে নতুন স্বপ্ন আমাদের তৈরি হয়েছে, সেই স্বপ্ন অধরা রয়ে গেছে বলেই আবারও ছাত্ররা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। এখন দুটো বিষয় সামনে আসবে। এক, আসিফ এবং নাহিদ এবং মাহফুজ আবদুল্লাহ, ছাত্রদের মধ্য থেকে তিনজন রয়েছেন আমাদের উপদেষ্টা মণ্ডলীতে। সরকার যে উপদেষ্টা নিয়োগ দিচ্ছে বা প্রশাসনিক যে নিয়োগ হচ্ছে বা পৃথিবীর বিভিন্ন দেশে যে আমাদের রাষ্ট্রদূত নিয়োগ হচ্ছে, সরকারি আমলা বা সরকারি বড় বড় কর্মকর্তা, এই নিয়োগ প্রক্রিয়াগুলোর মধ্যে আমরা যে ঝামেলা দেখছি, এটা কি আমাদের এই তিনজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা সমর্থন করছেন? এটার ব্যাপারে তাদের কোনো বক্তব্য আমরা এখনও দেখছি না।
আমাদের এই ছাত্র নেতাদের যারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে কোনো বার্তা দিলে সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না। এখন আমরা তাদেরকে সরকারের অংশ ভাবব, নাকি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম ছিল তার অংশ ভাবব? গেল একটি ব্যাপার। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো এই মুহূর্তে যেসব ছাত্ররা এই আন্দোলন গড়ে তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইউনিভার্সিটির পক্ষ থেকে, তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দূরত্ব কি ক্রমান্বয়ে বাড়ছে? এর উত্তর সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহরা ভালো দিতে পারবেন। তবে অনেকেই অভিযোগ করেছেন যারা তাদের পেছনে ছিলেন, মূল মাস্টারমাইন্ড কেবল মাহফুজ আবদুল্লাহ নয়, তিনি সুযোগ মতো হয়তো বসছেন সেখানে। আরও অনেক মাস্টারমাইন্ড রয়েছে নেপথ্যে, যাদেরকে আমরা চিনি। নেপথ্যে থাকা সেই সব সমন্বয়কারীদের মাস্টারমাইন্ড বা পরামর্শদাতা বা উপদেষ্টারা এখন অভিযোগ করছেন তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাদের কথা শোনা হচ্ছে না। আর তার ফলে মুস্তফা সরওয়ার ফারুকীর মতো বা এরকম আরও অনেক উপদেষ্টারা ঢুকে গেছেন অলিগলি দিয়ে। আজকে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলাম আমার ফেসবুক পেজে, ডিম পারে হাসে আর খায় বাগদাসে। আমরা অনেককে দেখেছি এই আন্দোলনে রাজপথে থেকে লড়াই করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে শারীরিকভাবে, বিভিন্নভাবে, কিন্তু যে আন্দোলনের স্পিরিট ধারণ করে না, কেবল একটি দুটো হালকা পাতলা, হালকার উপরে ঝাপসা ফেসবুক পোস্ট দিয়ে অনেকে উপদেষ্টা হয়ে যাচ্ছে। এটা কি বাংলাদেশের ছাত্র জনতা মানবে বা মানা উচিত? একদমই না। এখন আমরা বলতে পারি, দেখেন, কালকে নাহিদ ইসলাম, জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্ররা যখন আন্দোলন করছে, সেখানে নাহিদ ইসলামকে পাঠানো হয়েছে পরিবেশ শান্ত করতে। ছাত্ররা তাকে বলছে ভুয়া, আমরা নাহিদ ইসলামকে মানি না। মাত্র 3 মাসে নাহিদ ইসলামের জনপ্রিয়তা নেমে গেছে। আমি বিশ্বাস করি আর 3 মাস পর নাহিদ ইসলামরা হয়তো রাজপথেই নামতে পারবে না। কারণ কি? তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ছাত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যারা জনগণ বা ছাত্র জনতাকে নিয়ে এই আন্দোলন গড়ে তুলেছেন, সেই নাহিদ ইসলাম, আসিফ, মাহফুজ আবদুল্লাহরা একটা দেয়ালের মধ্যে আটকে গেছেন। চারদিকে একটা দেয়াল তৈরি করে তারা আটকে গেছে। তারা ভেবে নিয়েছেন এই দেয়ালে তারা আজীবন থাকবেন। ধরেন তাদের যদি রাজনীতি করার কোনো ইচ্ছে থাকে, অথবা রাজনীতি করার আর কোনো ইচ্ছে নাও থাকে, তাদেরকে দুটো পথ বেছে নিতে হবে। এক, তারা যেই প্ল্যাটফর্ম থেকে উঠে এসছে সেই প্ল্যাটফর্মে তাদেরকে দিন শেষে ফিরে আসা, অর্থাৎ তারা ছাত্র জনতার প্রতিনিধিত্ব করেছে। তাদেরকে মন্ত্রিত্ব বা উপদেষ্টাগিরি শেষ করে আবারও সেখানে এসে সবাইকে বোঝাতে হবে, বলতে হবে যে আমরা এই 3 মাসে এই কাজ করেছি বা এই কাজটি আমরা সমর্থন করি না, অথবা ইউনূস সরকার যে ভুলগুলো করছে সেই ভুলগুলোর সামনে দেয়াল হয়ে দাঁড়াতে হবে তাদের। এখন যে ভুলগুলো হচ্ছে সেই ভুলের জন্য দায় নিতে হচ্ছে আমাদের এই 3 ছাত্র উপদেষ্টার। এখন আমরা তাদেরকে দায় দেব না এটা কিন্তু ক্লিয়ার হতে পারছি না, কারণ তাদের স্পেসিফিক কোনো বক্তব্য আমরা এখানে পাচ্ছি না। এই গেল একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো কাল রাতে আমার সার্জিস আলমের সাথে ফোনে কথা হচ্ছিল। তো আমি যখন তার সাথে কথা বলছিলাম, সে বারবারই কাশতেছিল, কাশি। তা আমি কথা শুনছি, আবার আমি যখন বলছি আমি শুধু দেখছি অনবরত সে কাশছে। আমি সার্জিসকে বললাম, তোমার এত কাশি কেন? শরীর খারাপ নাকি? সে আমায় জবাব দিল যে ভাইয়া, আজ 5 দিন হলো আমি ডেঙ্গু পজিটিভ। আমি শুনে থ মেরে গেলাম। বলছে কি ছেলেটা? 5 দিন ডেঙ্গু পজিটিভ নিয়ে সার্জিস আলম রোদে, বৃষ্টিতে, গরমে, ঠান্ডায় রাজপথে থেকে লড়াই করছে। আমাদের ছাত্র উপদেষ্টারা তারা এসি কামরা পেয়েছে, এসি গাড়ি পেয়েছে, প্রোটোকল পেয়েছে, রুমে আটকে গেছে। আর যারা বাইরে আছে, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমরা, প্রতিদিন তাদের শিডিউল দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। তারা প্রতিদিন কতগুলো কাজ একসাথে করে। কখনো তাদেরকে ওখানে দৌড়তে হচ্ছে, ওখানে দৌড়তে হচ্ছে, সব কিছু তারা কিন্তু এই রোদ, বৃষ্টি, গরম মাথায় নিয়ে করছে। তাদের প্রতি মুহূর্তে মানুষের কাতারে দৌড়ে যেতে হচ্ছে। আর জনপ্রিয়তা ক্রমান্বয়ে বাড়ছে সার্জিস আলম, হাসনাতের। অন্যদিকে জনপ্রিয়তা কমতে কমতে একদম নিচে নেমে গেছে আমাদের ছাত্র উপদেষ্টাদের, কারণ ছাত্র বা জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন
কেন এই কথাটা বললাম? যে সার্জিস আলম যারা আমাদের বয়সের তুলনায় অনেক কম, এই ছেলেগুলো ডেঙ্গু পজিটিভ, যেখানে তাকে হাসপাতালে ভর্তি হওয়া উচিত, সেই ছেলেটি এই রাষ্ট্র সংস্কারে, এই রাষ্ট্রের উন্নয়নে, মানুষের ভাগ্য পরিবর্তনে, ছাত্র বিপ্লব যেন বিফলে না যায় তার জন্য লড়াই করে যাচ্ছে। নিজের জীবনের দিকে, নিজের শরীরের দিকে খেয়াল করছে না, কথা বলতে পারছে না কাশির জন্য। আপনি এদেরকে কি বলবেন বলেন? আপনি এদেরকে কিভাবে সম্মান করবেন বলেন? ওর সঙ্গে আমার কথা শেষ হওয়ার পর আমি রাতে 2 ঘন্টা শুধু ওকে নিয়ে ভেবেছি যে এটা কি করে সম্ভব। এত অসুস্থ শরীর নিয়ে সে প্রতি মুহূর্তে দৌড়চ্ছে এখান থেকে সেখানে। তার পুরো শিডিউল যদি আপনি শোনেন মাথা নষ্ট হয়ে যাবে। মানুষ নয় যেন মেশিন। আমি হাসনাত আবদুল্লাহকে কয়েকবার ফোনে পাইনি, তো একটা মেসেজ দিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি হাসনাতের মেসেজ। সে আমাকে কি বলল জানেন? যে ভাইয়া আমি ক্লাস নিচ্ছি, ক্লাস শেষে আপনাকে ফোন ব্যাক করব। অর্থাৎ দিনের শুরুটায় সে ছাত্র পড়াচ্ছেন, এখান থেকে যে টাকাটা আয় হবেন সেই টাকাটা দিয়ে তার মাস চলবে। এই যে সে আমাদের জন্য কাজ করছে না, এটার জন্য সে নিজের আয় নিজে করছে। দিন শেষে আমরা কি বলবো, নিন্দুকরা কি বলবে, নেটিজেনরা কি বলবে? রাষ্ট্রের টাকা লুট করে। যারা বিগত 15 বছরে শেখ হাসিনা বা তার পরিবারকে বা তার নেতাদেরকে একবারও চোর বলতে পারেনি, অবলীলে তারা আমাদের এই ছাত্রদেরকে চোর বলছে। এটাই বাংলাদেশ। যে জন্য বাংলাদেশ সবসময় ভুল পথে যায়, ভুল হাতেই সঁপে দেয়া হয়। একজন হাসনাত আবদুল্লাহ যিনি সরকারের বা রাষ্ট্রীয় ক্ষমতার খুব কাছাকাছি, সকালবেলা তাকে ছাত্র পড়াতে হয় তার নিজের স্টুডেন্ট লাইফ বা তার নিজের পরিবারের জন্য। একজন সার্জিস আলম যিনি ছাত্র পড়ান, যিনি ডেঙ্গু পজিটিভ নিয়ে মাঠে ঘাটে রোদে বৃষ্টিতে দৌড়ে বেড়াচ্ছেন এই রাষ্ট্রকে রক্ষা, এই রাষ্ট্রকে ফ্যাসিস্ট মুক্ত করতে, গণবিপ্লবের স্পিড যেন ধ্বংস না হয় তার জন্য প্রত্যেক দিন তারা লড়াই করছেন, কথা বলছেন মাঠে ঘাটে সব জায়গায়। আবার দিন শেষে এদেরকে আমরা গালি দিচ্ছি। কত বড় স্বার্থপর জাতি আমরা। আজকের ভিডিও থেকে 2টো মেসেজ দিলাম আপনাদের। এক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কোন পক্ষে, সরকারের পক্ষে নাকি জনগণের পক্ষে? এবং ছাত্রদের অপর গ্রুপ অ্যাক্টিভ হচ্ছে, দ্রুত আবার তারা আন্দোলনে যাবে। এবং যেসব উপদেষ্টাকে মানে অযোগ্য উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রশাসনে যেসব অযোগ্য ফ্যাসিস্টদের দোসররা বসে আছে তাদেরকে অপসারণে দ্রুত আরেকটি আন্দোলন সৃষ্টি হচ্ছে বাংলাদেশে। আর দ্বিতীয়ত, যারা আমাদের জন্য লড়াই করছে তাদের জন্য আমাদের একটা সেলুট থাকবে, ভালোবাসা থাকবে। আল্লাহ হাফেজ।